আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির পর থেকে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে প্রশাসন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রচারের পর থেকে মাঠ ত্যাগ করতে শুরু করে সাতপন্থী অনুসারীরা। আশেপাশে ৩ কিলোমিটারের মধ্যে কোনো রকমের গণজমায়েত না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। টঙ্গী কামারপাড়া সংযোগ সড়কটিতে চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিজিবি ও পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে নজরদারি করছে। দর্শক, এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, জানাবেন ইজতেমা ময়দান ও আশেপাশে এলাকার এই মুহূর্ত চিত্র কেমন দেখতে পাচ্ছেন, আর সংঘর্ষ হতাহতে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা বা সেখানকার সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথী, আপনি জানেন যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তারপর থেকে কিন্তু প্রশাসন যে ১৪৪ ধারা জারি করেছে, সেই ১৪৪ ধারা জারির পর থেকে পুরো মাঠে কিন্তু থমথমে অবস্থা পরে বিরাজ করছে এবং পুরা মাঠটিকে কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে প্রশাসন। এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকেই কিন্তু সারা মাঠের চারপাশে কিন্তু সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও রয়েছে এবং এই মাঠটিকে কিন্তু টোটালি নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। এবং এই মাঠে কিন্তু গতকালকে যে ১৪৪ ধারা জারি হয়েছে তারপর থেকে কিন্তু কোনো মুসল্লিরা নেই এবং তারা কিন্তু মাঠ ছেড়ে দিয়েছে। তবে কিছু কিছু মুসল্লিদের আমরা দেখতে পাচ্ছি যারা জুবায়েরপন্থী, যারা আগেই অবস্থান নিয়েছিল এখানে, তারা বিভিন্ন সময় অভিযোগ করেছে যে তাদের উপর হামলা করেছে, কিন্তু তারা কিন্তু তাদের এই যে অবশিষ্ট যে সামানাগুলো ছিল সেগুলো নেয়ার জন্যই তারা বলছে যে এখানে এসছে এবং তারা এই সামানাগুলো নেওয়া হলে তারা চলে যাবে। তো সেগুলো গোছানোর জন্য আমরা দেখেছি এবং এখন কিন্তু পুরো আশপাশের এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। এখনো পর্যন্ত আমরা মামলার তেমন কোনো সংবাদ পাইনি এবং কোনো গ্রেপ্তারের সংবাদও এখন পর্যন্ত আমরা আমাদের প্রশাসন নিশ্চিত করতে পারিনি। এবং যে সকল আহত এবং নিহত হয়েছে তাদেরকে নিহতদের তাদের এই সরকারি ব্যবস্থাপনায় কিন্তু তাদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি চলছে এবং যারা আহত রয়েছে তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এখনো রয়েছে এবং অনেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। তো মাঠের কিন্তু আশপাশের অবস্থা একদম থমথমে রয়েছে এবং আশপাশের ৩ কিলোমিটার এলাকায় কিন্তু এই ১৪৪ ধারা জারি রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দরকার, এ নিয়ে দ্বিমত থাকলে রাষ্ট্র পরিচালনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র মেনে নেবে না জাতি। ৪ মাসে জাতির কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলে হতাশা প্রকাশ করেন তিনি। জাহিদ রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ৫ মাস চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠিত হয়েছে। তাদের প্রস্তাব জমা দেওয়ার সময় শেষ হচ্ছে ডিসেম্বরে। নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবির মুখে সরকার ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের আয়োজনের কথা জানিয়েছে। ২০২৬-এর জুনের ৩০ তারিখের এমন বক্তব্য জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। কিছু সংখ্যক আতেল বসে বসে তারা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে, তারা সংবিধান সংশোধন করবে, তাদের ইচ্ছামতো সংস্কার করবে, জনগণের কোনো ভূমিকা নাই, এটাই আমাদের কাছে দৃশ্যমান হয়। তো যখন নির্বাচিত সরকার থাকে না তখন এই ধরনের অনেক গায়ে মানে না আপনি মোড়লে দেখা পাওয়া যায়। এটি অত্যন্ত দুঃখজনক, কারণ শেখ হাসিনা দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করেই যাচ্ছে, যেটা এই সরকার মোকাবেলা করতে পারবে না। বিলম্ব না করে নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচনের দাবি আমির খসরু মাহমুদ চৌধুরীর। নতুন প্রজন্ম তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়, তাদের নির্বাচিত সংসদ সরকার দেখতে চায়, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। বাংলাদেশের ভিতরে বাইরে যারা স্টেক হোল্ডার আছে তারা অপেক্ষা করছে কবে একটা নির্বাচিত সরকার আসবে যাদের সাথে তারা কাজ করবে। যারা ফ্যাসিস্ট সরকারকে
বিতাড়িত করার পিছনে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। সুতরাং আমাদের নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে, এখানে দ্বিমতের তো কিছু নাই। কারো আজ্ঞাবহ নয়, নিজেদের ভোটে নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় জনগণ, এমন মন্তব্য বিএনপি নেতাদের। প্রতিবেশী রাষ্ট্র শেখ হাসিনাকে আবার বসিয়ে দেওয়ার জন্য তারা তৎপর এবং তাদের একটা আজ্ঞাবহ সরকার দরকার বাংলাদেশে। বাংলাদেশে যে কারো আজ্ঞাবহ হবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কখনোই কোনো ধরনের কম্প্রোমাইজের মধ্যে হবে না, এই ব্যাপারে আমরা জনগণকে অবহিত করব। ভারত বাংলাদেশের যে সম্পর্ক গড়ে তোলার কথা, সেই সম্পর্ক যে বিনষ্ট হয়েছে এটাতে নিয়ে কোনো কারো সন্দেহ নেই, এবং তারা সেটাকে তারা ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আগামী বছরের মাঝামাঝির আগেই নির্বাচন দেওয়ার দাবি বিএনপির। সংস্কার করা তো সোজা না, 4 মাস তো চলে গেল, কি সংস্কার, কোথায় কি সংস্কার হয়েছে? জাহিদ রহমান, RTV, ঢাকা। নগর পর্যায়ে সুগন্ধ পেতে মরিয়া রাজধানী এলাকাভিত্তিক কমিটি ও সোসাইটিগুলো। দায়িত্বপ্রাপ্ত ইজারাদারদের তোয়াক্কা না করে নিজেরাই বর্জ্য সংগ্রহে নেমে পড়ছে তারা। লাভজনক বর্জ্য বাণিজ্যই এর কারণ। প্রভাবশালী সোসাইটির হাতে অনেকটাই জিম্মি ইজারাদাররা। সিটি কর্পোরেশনের অভিযোগ জানিয়েও মিলছে না কোনো সুফল। সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিন বর্জ্য সংগ্রহ করেন কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী। সকাল থেকে ভ্যান নিয়ে পাড়া মহল্লায় নেমে পড়েন তারা। গায়ের ঘাম ঝরিয়ে বাসাবাড়ি থেকে রেস্টুরেন্টের বর্জ্য সংগ্রহ করে নগরকে পরিচ্ছন্ন রাখলেও তাদের জীবন বেহাল। পরিবার চালাতে বাধ্য হয়ে এই পেশায় নেমেছেন কেউ কেউ। ড্রাম আছে, ড্রাম থেকে নিয়ে আসি আর কি। ওনা মানে উঠতে গেলে তো কষ্টটা একটু বেশি হয়। সকাল 6টা বাজে এলো, আমাকে দিন রাত পার করার লাগে এই জায়গায় দাঁড়ায় দেখা। দক্ষিণ সিটির নতুন ইজারাদাররা সব শর্ত মেনে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন দেওয়ার আশ্বাস দেন। পরিচ্ছন্নতা কর্মী আছে, ওদের দিকটাকে আমরা গুরুত্ব দিয়ে, ওরা যেহেতু পরিশ্রম করে, ওদের সঠিক যাতে মূল্যায়ন হয়, সঠিকভাবে তারা যাতে পারিশ্রমিক পায়, সেদিকটা আমরা বিবেচনা করি। উত্তর সিটিতে অন্তত 2 দশক ধরে বর্জ্য সংগ্রহে কাজ করছে গ্রামীণ এন্টারপ্রাইজ। বিগত দিনে কাউন্সিলর আর এখন বিভিন্ন সোসাইটির দৌরাত্মে হিমশিম দশা তাদের। 4 ভাগের 1 ভাগ আমি পরিচালনা করি, আর বাকি 3 ভাগ কোনো গলি আছে মসজিদ কমিটি, সে এটা তার আন্ডারে চলবে। বাড়িওয়ালা কমিটি, তাদের কাজ কি? তারা তো পারমিশন দেয় না, সিটি কর্পোরেশন তাদের অনুমতি দেয় না। 5ই আগস্টের আগেও ছিল, এখনো আছে। উত্তর সিটির জাফরাবাদ ও গুলশান সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। জাফরাবাদ কল্যাণ সমিতি আজ থেকে 35 বছর ধরে গভর্নমেন্টে আসুক, 35 বছর এইভাবেই ওনারা করতেছে। তাদের সাথে আলাপ করলে আমার মনে হয় ভালো হয়। উত্তর সিটি কর্পোরেশন বলছে নতুন করে টেন্ডার দেওয়ার পর এমন সুযোগ আর দেয়া হবে না। অন্যদিকে দক্ষিণ সিটি অভিযোগ পাওয়ার সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানায়। অন্যান্য সোসাইটি যারা আছেন, বিষয়টি হলো আমরা বনশ্রীকে অনুমতি দিয়েছি, তাদের ময়লাটা তারা আমাদের STS-এ নিতে পারবে, কিন্তু অন্য কোনো সোসাইটিকে তো আমি অনুমতি দেইনি। প্রত্যেকটি ওয়ার্ডে আমার অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে, সে প্রতিষ্ঠানের মাধ্যমেই সেটা আসবে। অনেকটা ইনফর্মালি পরিচালিত হতো আগে, এইটা আমরা একটা ফর্মাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই যারা ইন্টারেস্টেড এই কাজটা করার জন্যে, তাদের কাছ থেকে আমরা EOI নিয়েছি। প্যারামিটার অনুযায়ী যে সবচেয়ে বেশি কম্পিটেন্ট হবে আমরা চেষ্টা করব তাকে যাতে কাজটা দেই। আর বর্জ্য নিয়ে বিশৃঙ্খলা দূর করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজধানী গড়তে নগর কর্তৃপক্ষের পদক্ষেপ চান নাগরিকরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। হাড় কাঁপানো শীতে দিশেহারা উত্তরের জেলাগুলো। পৌষের শুরুতে শীতের তীব্রতায় পঞ্চগড় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষজন। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীত। শীতজনিত নানা রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আর দিনভর হিমেল হাওয়ায় শীতের দাপট বেড়েছে। শীতের কারণে অনেকটাই জনমানব শূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট, হাট বাজার। দিনাজপুরে হিলিতে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ।
আমন ধানের ফলন ভালো হয়, মুখে হাসি নড়াইলে কৃষকদের। এছাড়া ধানের দাম নিয়েও খুশি তারা। এদিকে ধান কাটা শুরু হয়েছে নরসিংদীতে। বন্যা, অতিবৃষ্টি আর পোকার আক্রমণে ধানের ফলন কম হয়, মুখে হাসি নেই কৃষকদের। নড়াইল প্রতিনিধি মুস্তফা কামাল ও নরসিংদী থেকে মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ারের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। চলতি মৌসুমে নড়াইলে প্রায় ৪৪,০০০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৯৮,৩০০ মেট্রিক টন। এরই মধ্যে নতুন ধান বাজারে উঠতে শুরু করেছে। জেলার সবচেয়ে বড় মুকাম তুলারামপুর, মাইজপাড়া সহ বিভিন্ন হাটে ধান নিয়ে আসছেন কৃষকরা। ধানের দাম ভালো হয়, খুশি তারা। চিকন ধান চলতিছে ১৭০০ আর মোটাটা চলতিছে ১৩৫০। বাজার যা আছে খুব ভালো দাম পাচ্ছি, আমাকে সমস্যা নেই। অন্য বছরের তুলনায় ২০০ টাকা মনে বেশি। তবে ধানের বাজার যেন সিন্ডিকেটের কবলে না পড়ে সে ব্যাপারে প্রশাসনিক তৎপরতার কথা জানান জেলা প্রশাসক। সিন্ডিকেট দ্বারা কোনো ধরনের সমস্যায় পড়তে না পারে সেজন্য আমরা কাজ করছি। প্রত্যেকটি বাজারেই মনিটরিং এর কাজ চলছে। এদিকে কৃষি নির্ভর জেলার নরসিংদীতে ৪১,২০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। তবে ধান কাটা শুরু হলেও মুখে হাসি নেই তাদের। পরপর দুটি বন্যা, অতিবৃষ্টি আর পোকার আক্রমণে কমেছে ফলন। এতে দুশ্চিন্তায় কৃষকরা। ধানের দাম ভালো না পেলে পরিবার নিয়ে বিপাকে পড়ার শঙ্কা তাদের। বৃষ্টি লেগে সুবিধা লাগানোর পরে থুক আছে যে হিসাবে ধান হয়েছে হিসাবে লস হয়। ক্ষেত পুইরা স্বাদ হয়েছে ১৫ গুণ্টা ক্ষেতের মধ্যে ১৩ মুন ধান, এই জায়গার মধ্যে ২ মুন ধান হয়েছে। বুঝছেন, সব নষ্ট হয়েছে, ক্ষেতের জমিনের ধান নাই। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। লক্ষ্যমাত্রা অনুযায়ী যে আবাদ হয়েছে তা বর্তমানে কর্তন প্রায় শেষ পর্যায়ে 97% ধান কাটা হয়ে গেছে। নাদিরা সুলতানা, RTV। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের। ৫৩ বছর পরে আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজনের যুদ্ধ জয়ের গল্প শুনব এবারের পর্বে। বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলামের তথ্য ও চিত্রে থাকছে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া এর গল্প। মূলত ২৬শে মার্চের পরেই সবাই কেউ ভারতে চলে গেছে, কেউ এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন আমাদের বরিশালের কথা বলি, এখানে প্রায় ১২ থেকে ১৪টা জায়গায় ট্রেনিং হয়েছে মুক্তিযোদ্ধাদের। তখন তো মনে করেন ১৫.৫ বছরের মতো আমার বয়স। কিন্তু একটা জিনিস বুঝতাম, আমাদের জীবন দিয়ে হলেও আমাদের দেশকে স্বাধীন করতে হবে। যেহেতু আমরা বিচ্ছু বাহিনী, তখন প্রত্যেকটা শহরে কারফিউ ছিল, রাজাকার, আলবদর, আলশান ছিল। বয়স্ক মুক্তিযোদ্ধারা সব জায়গায় ফেস করতে পারে নাই, যার জন্য ১২ হইতে ১৬ বছর বিচ্ছু গেরিলারাই ফেস করছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন আমাদেরকে ইনফরমেশন দিত বড়রা, তখন আমাদের বিভিন্ন জায়গায় যেতে হইতো। রমজান মাস ছিল, সারাদিন কারফিউ শিথিল করার পরে ঢাকা শান্তিনগর বাজারে কয়েক লরি পাকিস্তানিরা অংশগ্রহণ করছে। তখন আমরা বিচ্ছু বাহিনীর ৩ জন ওই শান্তিনগর বাজারেই একটা শুটকি মাছের দোতলায় আমাদের গ্রেনেড রাখতাম, তখন 36 গ্রেনেড। তখন আমরা দেখলাম যে এতগুলা সেনাবাহিনী আর আমরা কোনো সুযোগে পাবো না। তখন আমরা ৩ থেকে ওই গ্রেনেড হামলা করি, এবং সেদিন কতজন মারা গেছে তা বলতে পারবো না। আমরা ঠান্ডা মাথায় আসতে সরে গেছি, কিন্তু অনেকেই হতাহত সেদিন হয়েছে, কিন্তু কতজন হচ্ছে সেটা আমরা ঠিক বলতে পারবো না। বাংলাদেশটা স্বয়ং সম্পূর্ণ হোক। আমরা বাঙালি জাতি, আমরা এখানে বিভিন্ন ধর্মের লোকজন একই পরিবারের মতো বসবাস করব। মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছে তারা যেন অন্তত রাষ্ট্রের সম্মানটা পায়। এখন মুক্তিযোদ্ধাদেরকে অনেকে বিতর্কিত করে ফেলছে, এই জিনিসটা যাতে না হয়, মুক্তিযোদ্ধাদেরকে সঠিকভাবে যাতে তাদেরকে উপস্থাপন করে, এটাই আমার দাবি। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গেল রাতে নগরীর হাজী মহসিন রোড আরজান আলী লেনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় মহসিন রোডে মেসার্স এম হোসেন এন্টারপ্রাইজ ফ্লেক্সি লোডের দোকানে বসেছিলেন সোহেল। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকান থেকে উঠে দৌড় দিলে দুর্বৃত্তরা গুলি ছুড়লে সোহেল সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত সোহেল পেশায় রং মিস্ত্রি ছিলেন।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদ ওয়াসিম স্মৃতি পাঠাগার উদ্বোধন হয়েছে। গতকাল রাজধানীর পূর্ব রাজাবাজার নাজনীন স্কুলের প্রধান অতিথি হিসেবে পাঠাগারটি উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় উত্তরের 26টি থানায় এমন পাঠাগার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের মুম্বাইয়ে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে নৌবাহিনীর স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও এ পর্যন্ত 13 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 3 জন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা আর 10 জন সাধারণ যাত্রী ছিল। এই দুর্ঘটনায় শতাধিক যাত্রীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে আটকে পড়া যাত্রীদের দ্রুত উদ্ধারে নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং পুলিশ একসঙ্গে কাজ করছে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছে তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পৃথক তদন্ত করবে পুলিশ এবং নৌবাহিনী। আফ্রিকা দেশ কঙ্গোর ফিমি নদীতে নৌকা ডুবে 25 জন নিহত হয়েছে। রয়টার্স জানায়, বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় মাইনডম্বে প্রদেশে নদীটি পারাপারের জন্য শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি রওনা করলে মাঝপথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস। এদিকে অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির স্থানীয় প্রশাসন। দেশটির এই দুর্ঘটনাপ্রবণ নদীটিতে এর আগে গেল অক্টোবর মাসে 278 জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেলে 78 জনের মৃত্যুর ঘটনা ঘটে। উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বর্বরতার শিকার হলো আরও 16 ফিলিস্তিনি। অঞ্চলটিতে আইডিএফ সেনাদের হত্যাযজ্ঞে এ পর্যন্ত অন্তত 45,097 জন নিহত হয়েছে। এদিকে অঞ্চলটির বেইত হানুন, বেইত লাহিয়া এবং জাবালিয়া এলাকা 3টি 2 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে নেতানিয়াহু বাহিনী। ফলে খাদ্য, পানীয় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপক সংকটে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এসব এলাকায়। জাতিসংঘ বলছে, অবরুদ্ধ অঞ্চলটিতে বেশ কয়েকবার সহায়তা পাঠানোর অনুরোধ জানালেও রাজি হয়নি ইসরায়েল। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পরিবর্তনের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনে। সরকারের নেওয়া তারুণ্যের উৎসবে এবার যুক্ত হয়েছে কাবাডি। নতুন গঠিত অ্যাডহক কমিটির প্রথম কাজ শুরু হচ্ছে বিজয় দিবসে কাবাডি দিয়ে। এছাড়া 2025 সালে পুরুষ ও নারী যুব বিশ্বকাপ, আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলোয়াড় পাঠানো ছাড়াও 4টি দেশের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে টেস্ট সিরিজ খেলার ঘোষণা দিয়েছে ফেডারেশন। আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। তারুণ্যের উৎসব শুরুর ঘোষণা ছিল বিপিএল এর মাস্কট উদ্বোধনের মাধ্যমে। ক্রিকেট, ফুটবলের পর এবার এই উৎসবে যুক্ত হচ্ছে জাতীয় খেলা কাবাডি। বিজয় দিবস কাবাডি দিয়ে যারা শুরু করছে নতুন দায়িত্ব নেওয়া অ্যাডহক কমিটি, যাদের আছে সুনির্দিষ্ট লক্ষ্য। যুব বিশ্বকাপ, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশি করে খেলোয়াড় প্রেরণ ছাড়াও কমপক্ষে 4টি দেশের সঙ্গে কাবাডি টেস্ট সিরিজ খেলার পরিকল্পনা করছে নতুন কমিটি। আপকামিং ওয়ার্ল্ড কাপ ইন মার্চ, আপনার জুনিয়র বিশ্বকাপ যেটা ইরানে হবে, সেখানে কিন্তু আমার একটা টিম পার্টিসিপেট করবে। তো এই টুর্নামেন্ট থেকে আমি হান্টিং করব 24টা ছেলে, 24টা মেয়ে। দেন এগেইন মার্চ এপ্রিলে আমার ওয়ার্ল্ড কাপ আছে, নারী ওয়ার্ল্ড কাপ আছে ইন্ডিয়াতে। এটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে। তো ওইভাবে আমাদেরকে 3-4 মাসে একটা প্রস্তুতি নিতে হবে। নতুন কমিটি নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া কাবাডি ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য 6 খেলোয়াড়ের নাম পাঠিয়েছিল। তারা সবাই দল পেয়েছেন। এবার দেশেই ফ্র্যাঞ্চাইজি কাবাডি করার পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর ফেডারেশন। ফ্র্যাঞ্চাইজি যখন স্টার্ট করবেন, অ্যাটলিস্ট 5 ইয়ার্স যেন মাঠে ফ্র্যাঞ্চাইজি থাকে। ধরেন আমি যদি এখানে আইকন প্লেয়ারকে রাখি, তার মিনিমাম স্যালারি হবে বাংলাদেশের প্রেক্ষাপটে 2 লাখ টাকা। সর্বশেষ প্লেয়ার যেটা হবে, ধরেন ক্যাটাগরি ডি অথবা সি, তার স্যালারি হবে মিনিমাম 35,000 টাকা। তো ওইভাবে আমাদের প্ল্যান আছে, আমরা গুছাচ্ছি। এটা খুব শীঘ্রই আমরা আপনাদেরকে বলতে পারবো। কাবাডির আধুনিকায়নে নতুন আরো কিছু পদক্ষেপ নিচ্ছে ফেডারেশন। তার সাথে তারুণ্যের যে বিষয়টা, এটা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।